আমাদের দাবি একটাই, আমরা আসলে কে দোষী বা কে দোষী না সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওর মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত এবং এটা হচ্ছে আমাদের কিছু অনেক অসঙ্গতি ধরা পড়েছে। আমরা শুধু তদন্ত চাচ্ছি এবং ইরফানের আপনারা জানতে পেরেছেন যে ইরফানের ডেড বডিটা প্রায় 3 সপ্তাহ ধরে মর্চুয়ারিতে আছে। এখন পর্যন্ত তার বাবা মাকে তাকে দেখতে দেওয়া হয়নি। তার মরদেহটা দেখার অধিকারটুকু তার বাবা মা রাখেন, তার ভাই বোনরা রাখেন, এটুকু তাদেরকে ফেরত দেওয়া হোক। আর যেটা আপনারা প্রশ্ন করেছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সরকারের পক্ষ থেকে পদক্ষেপের ব্যাপারটা হচ্ছে পুরো ঘটনাটাই আসলে আমেরিকায়। এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে সেভাবেই এগিয়ে যেতে হবে, যেটা দূতাবাসের মাধ্যমে হতে পারে, সরকার দূতাবাসের মাধ্যমে হওয়ার কথা। তো সেভাবে হয়তো চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা সরকার থেকে সরাসরি কোনো রকম কোনো আশ্বাস বা আশ্বস্ত বা কোনো কিছু আমরা এখন পর্যন্ত পদক্ষেপ আমরা পাইনি। আমরা জোর দাবি জানাই, ইরফান আল হুসাইনি বাংলাদেশের একজন অত্যন্ত সম্ভাবনাময় বিজ্ঞানী ছিলেন, যিনি এনভিডিয়ার মতো একটা নামকরা কোম্পানিতে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি কাজ করছিলেন হিউম্যান এআই, মেডিকেল সায়েন্সের এআই নিয়ে, যেটা ভবিষ্যতে একটা যুগান্তকারী কিছু নিয়ে আসার সম্ভাবনা ছিল এবং তাকে সেই রকম সম্ভাবনাময় বিজ্ঞান হিসেবেই দেখা হতো। তার এই অকাল প্রয়াণ দেশের জন্য যেমন ক্ষতি, আমাদের পরিবারের জন্য তো ক্ষতি, কিন্তু এটা দেশের জন্য একটা বড় ক্ষতি হিসেবে আমরা পৃথিবীর জন্য আমরা একটা ক্ষতি হিসেবে ধরছি। এ বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সরকারের পক্ষ থেকে যেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় এবং এটা সত্য, আমরা শুধু সত্যটাই চাচ্ছি, আমরা অন্য কিছু চাচ্ছি না। সত্য যেটা আছে সত্যটা বের হয়ে আসুক, হ্যাঁ, এবং সে চলে গেছে সেটুকু চাই। আর তার লাশটা যেন তার বাবা মার কাছে ফেরত দেওয়া হয়, এটাই আমাদের এই দুটোই দাবি। যখন মারা যান, আমি আসলে পুরো সময় আমেরিকায় ছিলাম ওই সময়, এবং ওই সময় কিছুটা ইনভলভ ছিলাম যে এক পর্যায়ে বাংলাদেশ এম্বাসিকে ইনক্লুড করতে গিয়ে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিসকে ইনক্লুড করা হলো। সেই অ্যাপ্লিকেশনটার তারা তখন কনসুলেট অফিস ইরফানের বাবার হয়ে যে এটা তদন্ত যেন করে, অ্যাটর্নি জেনারেল অফিসেও সেটা অ্যাপ্লিকেশন পাঠানো হয়েছিল। তখন সেখান থেকে জানানো হয়েছিল যে that case is a clear cut hang, তার মানে সে আত্মহত্যা করছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, দিস ইজ পুলিশ স্টপ। বা অন্য কিছু পিছনে আছে কিনা সেইটা করতে হলে যেটা লাগবে, ইট উইল টেক সাম টাইম, এবং সেটার জন্য এই যে আন্দোলনটা যেটা গড়ে তোলা হচ্ছে সেটা যেন চলমান থাকে। তারা তো এভাবে বলে নেই, তাদের ল্যাঙ্গুয়েজে বলে যে তার স্কুলের, তার যে স্কুল থেকে পড়াশোনা করেছে ওইখানে আমেরিকাতে, সেখানে যেন এটা কন্টিনিউ থাকে এবং সেটা কমিউনিকেট করা হচ্ছে আমার মাধ্যমে। কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের বাংলাদেশ এম্বাসি থেকে সে আবার আমার ছোট ভাই, তো ফলে এটা কমিউনিকেট করা হয়েছে। তারপর থেকে ওই একজন মধ্যে প্রশ্ন করেছিলেন ইরফানের ওই মেয়ের পক্ষ থেকে ইরফানের ফ্যামিলির সাথে মাটি দেওয়ার জন্য যোগাযোগ করছে কিনা, এক পর্যায়ে করেছে। ওই সময় আমি আমেরিকা ছিলাম, আমিও সেটা মাঝখানে ছিলাম আর কি। তো সেখানে যোগাযোগ করে তারা এক সময়, যেটা অর্থ আর কি মনে হচ্ছিল যে ইরফানের ওয়াইফ যদি মাটি দেয় ওখানে $30 লাখ খরচ হবে, $30,000 খরচ হবে, সেইটা থেকে বাঁচার জন্য সে হয়তো রাজি হয়েছিল বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আর কি, ডেড বডি বা তার শর্তে। এবং সেইটা যখন তার ইরফানের খালুর মাধ্যমে কমিউনিকেট করা হয়েছে, ইরফানের বাবাও তো ওখানে ছিল। তো যখন তারা যে কন্ট্রাক্টগুলি, তার মানে কি ইরফানের দায় দায়িত্ব তার বাবার হাতে দেওয়ার একটা ব্যাপার আছে, সেটা করতে হলে দুই পক্ষের মধ্যে একটা কন্ট্রাক্ট ডকুমেন্ট সই হবে। সেই কন্ট্রাক্টের শর্তের মধ্যে যা ছিল ওইটা আমি আগেই শুনেছিলাম, শোনার পর বসে রাজি হবে না, সেখানে ছিল অটোপসি করার কথা। মেয়েটা নিজেই ফোন করছিল, করার পরে অটোপসির কথা শুনে সে জিজ্ঞাসা করেছিল যে অটোপসির ব্যাপারটা আসলো কোথেকে, কেন। এখানে বাবারা একেবারে ইনোসেন্ট ভাবে বলতে ওই পক্ষ থেকে না যদি লাগে আর কি, মানে তবু সে রাজি হোক। সে তারপরে বললো ঠিক আছে আমি জানাবো বলে তারপর সে দিদি বের হয়ে গেলে আর কখনোই জানে নাই, কারণ আমি বলছিলাম সে কখনোই রাজি হবে না। এনিওয়ে